ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে গ্যাংটকের ডে 2 আর আজকে আমরা যাব গ্যাংটকের সাইট সিনে। একটু ভিডিওগুলো পোস্ট করতে আমার দেরি হয়ে যাচ্ছে কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি। তবে হ্যাঁ, এখন যখন ভিডিওগুলো এডিট করে পোস্ট করছি আবার মনে হচ্ছে আমি যেন সেই পাহাড়েই ঘুরতে চলে গিয়েছি। মনটাকে এখনও ওখানেই ফেলে রেখে এসেছি। সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে গাড়িতে করে উঠে বসলাম আর আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে একটা বুদ্ধ মনস্ট্রি, যেখানে কিনা আজকে আমাদের প্রথম ঘোরা শুরু হচ্ছে। গ্যাংটকের সাইট সিনের আজকের প্রথম ঘোরা। সবার আগে এখান থেকে টিকিট কেটে নিলাম, 20 টাকা করে টিকিট নিয়েছিল। এখানে এসে দেখলাম যেখানেই যাচ্ছি সেখানেই টিকিটের ব্যবস্থা রয়েছে। যাই হোক, টিকিট কেটে রওনা দিলাম সামনের দিকে। গিয়ে দেখতে পাবো কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। পুচকেগুলো সামনের দিকে এগিয়ে গেছে আর আমরা এখন ঢুকছি। বিশাল বড় একটা এলাকা নিয়ে এই বুদ্ধ মনাস্ট্রিটা তৈরি হয়েছে, পাহাড়ের কোলে অনেকটাই উঁচুতে অবস্থিত। আর সকাল সকাল একটা লালিপপ হাতে এনে আমার দিকে তাকিয়ে হাসছেন। সত্যি কথা বলতে এদেরও ঘুমের অনেকটাই প্রবলেম হচ্ছে, কারণ যখন তখন সকালবেলা ভোরবেলা করে এদেরকে ঘুম থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে, আবার হোটেলে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তাই আমাদের সঙ্গে সঙ্গে ওদেরও কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটছে। আমরা বড়রা যদিও বা সেটা সহ্য করতে পারছি, ওদের শরীরে একটু এফেক্ট করে যাচ্ছে বইকি। তাই ক্লান্ত হয়ে পড়ে যখনই গাড়িতে করে যাচ্ছে তখনই তারা ঘুমিয়ে পড়ছে। যাই হোক, মনস্ট্রির ভেতর প্রবেশ করছি আর এই ছিল তার সমস্ত সাজসজ্জা। সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হবে আরো। আর এখানে যেখানেই আমরা তাকাচ্ছি চারিদিকে পাহাড়ের কোলে ছোট ছোট নামনা জানা ফুলের সমাহার। কি যে সুন্দর লাগছিল দেখতে। তারপর অনেক কষ্টে সিঁড়ি ভেঙে উপরে এসে উঠলাম, আর এসেই যেন মনটা শান্ত আর স্নিগ্ধ হয়ে গেল। এত কোলাহলহীন একটা পরিবেশ, চারিদিকটা নিস্তব্ধ। এত মানুষ এসেছে এখানে ঘুরতে, তবুও সবাই শান্তভাবে নিরিবিলিতে চুপচাপ নিজের মতো করে ঘুরছে। আর এই একজন বৌদ্ধ সন্ন্যাসী ঘন্টা বাজাচ্ছে, যে ঘন্টাটা শুনেও যেন মনের মধ্যে একটা অসম্ভব তৃপ্তি হচ্ছিল, মনটা শান্ত হয়ে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। তবে একটা জিনিস কি, এখানকার যে কোনো মন্দির হোক মনস্ট্রি হোক সেখানে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ। তাই আমিও সে সমস্ত জায়গার কোনো ভিডিও কিন্তু এই মোবাইলে করিনি। যাই হোক, মনস্ট্রি ঘোরার পর প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি। আর এবার নেমে যাচ্ছি নিচের দিকে। আমাদের ড্রাইভার দাদা ওখানে আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের পরবর্তী গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। পরবর্তী গন্তব্য ছিল এই হনুমান টক, যেটার সম্পর্কে আগে থেকেই শুনেছিলাম। আর এখানে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে, কারণ এটা মন্দিরই পাহাড়ের কোলে অবস্থিত। আর আরেকজন সামনের দিকে হেঁটে যাচ্ছে, যেন তার অনেক দিনের চেনা এই জায়গা। কিছুতেই তাকে হাত ধরে আমি আটকে রাখতে পারছিলাম না, এতটা দুরন্তপানা করেছে কি আর বলবো। যদিও বা এখানে কোনো গাড়ি ঘোড়ার ব্যাপার ছিল না, তাই হাতটা ছেড়েই দিয়েছিলাম, ও নিজের মতোই উঠছিল। সত্যি বলতে এতটা পথ ওকে কোলে নিয়ে হাঁটতে গেলে আমার নিজেরই কষ্ট হতো, তাই বেচারা একা একাই কষ্ট করে উঠেছে, আমিও আর বারণ করিনি। আমার নিজেই উঠতে গিয়ে এতটাই হাঁপিয়ে গিয়েছিলাম, কি আর বলবো। যাই হোক, দুটো বাচ্চা প্রচণ্ড ভালো সার্ভিস দিয়েছে, নিজেরা যতটা পেরেছে হেঁটেছে, তারপর বাধ্য হয়ে কোলে উঠেছে। না হলেও কিন্তু ওরা একদমই সেরকম বায়না করেনি। অনেকটা পথ উপরে উঠে তারপর অবশেষে চললাম মন্দিরের পথে। আর বাপি অন্য একটা রাস্তা দিয়ে আগে আগে দৌড়ে চলে এসে সে কি হাসছিল, বলছিল দেখলে তোমরা এখান দিয়ে উঠলে আর আমি ওই রাস্তা দিয়ে আগে উঠে পড়লাম। যাই হোক, তারপরে মন্দিরের ঘন্টা বাজিয়ে সামনের দিকে প্রবেশ করলাম হনুমানজিকে দেখবো বলে। তবে হ্যাঁ, হনুমান টক নাম হলেও এখানে কিন্তু অনেক অনেক ঠাকুরের মূর্তি ছিল। যদিও বা আবার ভিডিও করা বারণ থাকার কারণে আমি সেখানকার কোনো ভিডিও করিনি। তবে উপরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই, চলো। মন্দিরের ভেতর ঢুকে ঠাকুরকে প্রণাম করলাম। ওখানে অনেকজন পুজো করতে এসেছিলেন, এখানকারই স্থানীয় বাসিন্দা। আর আমরাও তাদের সঙ্গে একটু পুজো দেখছিলাম বইকি। তারপর এখান থেকে একটু ঠাকুরের টিপ করে প্রসাদ নিয়ে মন থেকে ভক্তি ভরে তাকে প্রণাম জানালাম। কারণ আবার কবে এখানে আসবো, আদেও কোনোদিনও আসবো কিনা সে তো জানা নেই। তাই যদি আর কোনোদিনও না আসি, তাই মনের সমস্ত ইচ্ছা এখানে তাকে জানিয়ে রাখলাম। তারপর এখান থেকে বেরিয়ে একটু সামনের দিকে ঘুরতে গেলাম। আর এসেই দেখি বিশাল এই একটা লন, যেখান থেকে কিনা পাহাড়ের সৌন্দর্যটা, পাহাড়ের দৃশ্যটা অসাধারণ দেখতে লাগছিল। চলো তোমাদেরকেও একটু ঘুরে দেখাই জায়গাটা। হনুমান টক থেকে ঘুরে এসে এখন আমরা চলে এসেছি গণেশ টকে। এখানেও রয়েছে গণেশ ঠাকুরের মন্দির। তাই উপরে যাই, উপরে গিয়ে দেখি কি কি রয়েছে এখানে। আর যেখানেই যাচ্ছি না কেন সেখানেই এত এত সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে, হাত পা পুরো ব্যথা হয়ে গেছিল।
কিন্তু কিছু করার নেই, ঘুরতে এসেছি, একটু তো কষ্ট করতেই হবে। নিচ থেকে উপরে অনেকটাই দূরত্ব। আর এই দেখো ছোট ছোট কয়েকটা বাচ্চা এসেছিল, ওদের স্কুল থেকে ওদেরকে বোধহয় নিয়ে আসা হয়েছিল, তারাও কিন্তু এসেছে এখানে ঘুরতে আমাদের সঙ্গে সঙ্গে। চলো উপরে গিয়ে তারপর দেখা হচ্ছে। চলে এসেছি মন্দিরের ভেতরে, আর এইখানে কিন্তু গণেশ ঠাকুরের আরতি হচ্ছে। দেখো পুরো রূপোর সুন্দর সাজসজ্জায় তাকে সজ্জিত করা হয়েছে। আর ভেতরটা এরকম। বাইরে বেরিয়ে এসে দেখলাম এখানে অনেকগুলো লাল চুনরি বাঁধা রয়েছে, অনেকে হয়তো নিজেদের মনস্কামনা পূর্ণ করেছে। তারপর এখানে এসে এই শিবলিঙ্গটা দেখতে পেলাম। এখানে দেখলাম যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, যারা পর্যটকেরা রয়েছেন, সবাই এখান থেকে জল নিয়ে শিবের মাথায় ঢালছেন। তো আমারও সেটা দেখে ভীষণ ভালো লাগলো, আর আমিও সেটা করতে নিজেকে আটকাতে পারলাম না। আর ঘটি করে এখান থেকে জল নিয়ে শিব ঠাকুরের মাথায় ঢালছিলাম। আর আমার তো কোনো জিনিস একা করতে পারবোই না, আমার এই ছানাটা রয়েছে, যাই করব সেটাই তাকে করতে দিতে হবে। তাই ভাবলাম যে ঠিক আছে, দুজনে মিলেই বরং করি। তাই এখানে শিবলিঙ্গে জল ঢেলে নিজের মনস্কামনা জানালাম। জানি না কতটা কি পূরণ হবে, তবু মন থেকে এখানে জল ঢাললাম। তারপর সবাই মিলে এখানে প্রণাম করে ঠাকুর পুজো করার পর আবার আমরা চলে যাব নিচের দিকে। সেখানে গিয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো, কারণ ভীষণ খিদে পাচ্ছিল। অনেকটা সকালে বেরিয়েছিলাম, যদিও ব্রেকফাস্ট আমাদের সঙ্গেই গাড়িতে প্যাক করে দিয়েছিল, কিন্তু সেগুলো খেতে ভালো লাগছিল না। আর এমনিতেই কেন জানি না, পাহাড়ে বা সমুদ্রে যেখানেই ঘুরতে যাই না কেন, খিদে কিন্তু বেশ জোরেই পায়। আর এখানে ফুচকা দেখে ফুচকার লোভ সামলাতে পারলাম না। মোমো ছিল, কিন্তু প্রত্যেক দিন মোমো খেয়েই যাচ্ছি, তাই ভাবলাম একটু ফুচকাটা টেস্ট করে দেখা যাক। আর সবার আগে দুই ফুচকা লাভার ছোট ছোট বাচ্চাগুলো ওরা দাঁড়িয়েছে, ওদের হাতে দুখানা ফুচকা দিলাম, আর আমরা দাঁড়ালাম ফুচকা খেতে। একটা সত্যি কথা বলছি, খুব বিচ্ছিরি জঘন্য খেতে ছিল। কোথায় আমাদের এখানকার ফুচকা আর কোথায় পাহাড়ি ফুচকা। যাই হোক, যখন দাঁড়িয়েছি তখন দু চারটে খেতে তো হবেই, নাহলে সেটা খারাপ দেখায়। দু তিনটে ফুচকা এখানে খেয়ে নিলাম, আর খাওয়ার পর নিজেরাই বলছিলাম যে একদম ভালো লাগছে না, কেন যে খেলাম। আর জলটা ছিল বরফের মতো ঠান্ডা, এত ঠান্ডা জল দিয়ে ফুচকা খাওয়া যায় না, দাঁত একেবারে শিরশির করছিল। তারপর একটা ভেজ চাউমিন বানিয়েছিল, যেহেতু মন্দিরের পাশে সেই কারণে সমস্ত কিছুই এখানে ভেজ, যেটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল। নো ডাউট চাউমিনটা খেতে কিন্তু ভালোই ছিল। আর আমি যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসি, তাই একটুখানি লঙ্কা বেশি দিয়ে চাউমিনটা অর্ডার করেছিলাম। তারপর এখান থেকে বেরিয়ে আবার চলে আসলাম আমাদের নেক্সট স্পট, যেটা কিনা ফ্লাওয়ার গার্ডেন, যেখানে গিয়ে আমি মুগ্ধ হয়ে গেছিলাম, আর তোমাদেরকেও মুগ্ধ করব। চলো আমার সাথে। সবার আগে এখান থেকে টিকিট কেটে নিতে হবে, কারণ এখানে টিকিটের দাম হচ্ছে 20 টাকা, 20 টাকা, 20 টাকা। যেখানেই যাই না কেন সেখানে 20 টাকার টিকিট। আর চারদিকে এরকম রয়েছে ফুলের বাগান। কি কি ফুল দেখেছি একটারও নাম আমার মনে নেই, আমি দেখেছিলাম কিন্তু বলতে পারবো না এই মুহূর্তে। তবে তোমাদেরকে আমি সব কটা ফুল দেখাবো, আর দেখবে জাস্ট কি সুন্দর সুন্দর কালার, কি সুন্দর সুন্দর তাদেরকে দেখতে, এত ভালো লাগছিল চারিদিকটা। আর এখান থেকে অনেকটাই উপরে ছিল ফুলের বাগানটা, তো সেই জায়গাটাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর এদিকে এনার অবস্থা দেখো, এত উঁচু একটা পাহাড়ে, মানে টিলাই বলা চলে, কিন্তু ওর ক্ষেত্রে তো যথেষ্ট উঁচু। উনি একা একা উঠে গেছেন, কেন কি বাবাই কাকু আর বাবা ওখানে উঠে ছবি তুলছে, তাই ওকেও নাকি ওখানে যেতে হবে। সে কিছুতেই তাকে নামানো যাচ্ছে না। তারপর কোথা থেকে একটা ফুল কুড়িয়ে পেয়েছিল, সেই ফুলটা নিয়ে একা একাই চলেছে আমাদেরকে সঙ্গে নিয়ে। বলছে চলো চলো, আমি রাস্তা চিনি। আমি ঠিক আছে চলো। তারপর আসলাম সেই অসাধারণ জায়গাটায়, আর যেখানে ঢুকেই আমার মন কেড়ে নিল এই ভায়োলেট কালারের ফুলগুলো। জানি না ওর নাম কি, কিন্তু যেই মুহূর্তে এখানে ঢুকলাম, একটা অস্বাভাবিক সুন্দর গন্ধে মন প্রাণ জুড়িয়ে গেল। রং বেরঙের ফুল সব, কোন ফুল থেকে যে এত সুন্দর গন্ধটা আসছিল বুঝতে পারছিলাম না। তবে এটা বুঝতে পারলাম সমস্ত রকমের ফুলের গন্ধ একসঙ্গে মিশে এত সুন্দর গন্ধটা হয়েছে। এই যে এখন আমি এডিট করছি, এখনো যেন আমি সেই গন্ধটা পাচ্ছি। কি অসাধারণ মোহময়ী একটা গন্ধ, অদ্ভুত একটা নেশা হয়ে গেছিল গন্ধটার প্রতি। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম না ফুলগুলো দেখাবো, চলো তোমাদেরকে একটু একটু করে দেখাতে থাকি।
ফ্লাওয়ার গার্ডেন থেকে বেরিয়ে সামনেই দেখলাম একটা ফলের দোকান, যেটা দেখে আমার খুব ইচ্ছা হলো একটুখানি ফল খাই, কিন্তু এখানেই হয়ে গেছিল আমার সঙ্গে সেই বিশাল একটা স্ক্যাম। আমি জিজ্ঞেস করলাম পেয়ারা কত করে, বললো কি যে 50 টাকা। বললাম ঠিক আছে চলো একটা পেয়ারা তো খাই। একটা বেছে বড় একটা পেয়ারা ওনাকে দিয়েছিলাম যে পেয়ারাটা কাটার জন্য, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে আমার সাথে উনি কি স্ক্যামটা করতে চলেছেন। এই গোটা পেয়ারাটা উনি একটা ছোট্ট প্লেটের মধ্যে ঢেলেছেন। আমি বললাম যে ঠিক আছে চলো, একটা প্লেটে হয়তো জায়গা হয়নি সেই কারণে উনি দুটো প্লেটের মধ্যে দিয়ে আমাকে হয়তো দেবে, কিন্তু না, তোমাদেরকে দেখাই চলো। এত বড় একটা পেয়ারা, আমি তো খুব আশায় রয়েছি যে 50 টাকায় এতটা পেয়ারা সবাই মিলে খেতে পারবো। ও মা, সে কি কথা! উনি আমাকে পেয়ারাটা কাটার পর একটা প্লেটের মধ্যে, যে হাতে যে ছোট প্লেটটা, এই প্লেটটা দিয়ে আমাকে বলছে এই একটা প্লেটের দাম নাকি 50 টাকা। আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার জোগাড়। বললাম কি 50 টাকা দিয়ে এই 3-4 টুকরো পেয়ারা খাবো? এত রাগ হয়েছিল লোকটার ওপর, লোকটাকে খুব কথা শুনিয়ে এসেছি, কিন্তু তাতে কি, ও স্ক্যাম করেছে। আলাম ঠিক আছে ছাড়ো, আমাকে আর কিচ্ছু দিতে হবে না, এইটুকু পেয়ারা খেয়েই মনটাকে সন্তুষ্ট রাখলাম। যাই হোক, তারপর ওখান থেকে বেরোলাম, কিন্তু পাহাড়ে গিয়ে বেশিক্ষণ রাগ করেও থাকা যায় না, বেশিক্ষণ মন খারাপ করেও থাকা যায় না, কারণ তার সৌন্দর্যের জন্য। যেখান দিয়ে যাচ্ছি সেদিক থেকে পাহাড়ি ঝর্ণা, নদী কি নেই। তারপর হোটেলে ফিরে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম হোটেলের ব্যালকনিতে, কারণ এখানে এসেই পুচকেটাকে খাওয়াচ্ছিলাম। দুদিন ধরে এই জায়গাটা ওর এত পছন্দ হয়েছিল, এখানে ছাড়া উনি নাকি কোথাও খাবেন না। তারপর আমরা বসলাম খেতে, আর আমরা কিন্তু খেতে বসেছিলাম একদম হোটেলের নিচে গ্রাউন্ড ফ্লোরে, যেখানে আমাদের ক্যান্টিনটা ছিল। আর রান্না তো এক কথায় অসাধারণ। যে দাদা রান্না করেন সেই দাদার বাড়ি নবদ্বীপে। ফোন নাম্বার নিয়েছিল, কিন্তু একদিনও ফোন করেনি। আমার ভুল, ওনার নাম্বারটা আমিও নিয়ে আসিনি। আর আইটেমে ছিল ভাত, উচ্ছে আলু ভাজা, আর স্কোয়াশ আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি। তার সঙ্গে ছিল ঘি, আলু ভাজা, ডাল, আর ছিল তোমার মাছের ঝোল। ব্যাস। তারপর একটা বিশাল ঘুম দিয়ে সোজা চলে আসলাম বিকেলবেলা আবার সেই ব্যালকনিতে, ছাদের মধ্যে, যেখানে অপূর্ব একটা দৃশ্য, বিশাল জোর হাওয়া দিচ্ছিল, তার সঙ্গে বৃষ্টিও পড়ছিল। আর আমি বাবাইকে বললাম চল ওপরে গিয়ে বৃষ্টির মধ্যে বসে বসে তুই আর আমি চা আর পকোড়া খাই, কারণ বাপি তো চা খায় না, আর পায়েল পুচকেটাকে নিয়ে ঘুমাচ্ছিল, তাই বাবাইকে নিয়েই আমি ওপরে চলে আসলাম। ও বলছে শ্রেয়াদি আমি ঠান্ডায় কেঁপে মরে যাচ্ছিলাম, যা ইচ্ছা কর, এখানে বসেই আমি চাটা খাবো। তারপর চাটা খেয়ে নিচে গেলাম, বৃষ্টিও কমে গেল, আবার রেডি হয়ে চলে আসলাম গ্যাংটকের ম্যালে, অর্থাৎ এমজি মার্গে। ম্যাল তো নয়, এমজি মার্গ। সেখানে আজকের দিনটা আবার সন্ধ্যাবেলা কাটাবো, কারণ সন্ধ্যাবেলা তো ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, তাই এমজি মার্গেই ঘুরে বেড়াতে হবে। আর প্রত্যেক দিনের মতোই আমরা সেজে গুজে চলে আসলাম, এমনি অকারণেই ঘুরে বেড়ালাম, কিন্তু একদমই বোর লাগছিল না, যেটা হচ্ছে আসল কথা। তারপর পরের দিন আমাদেরকে বেরোতে হবে আগামী তৃতীয় দিনে, মানে গ্যাংটকের তৃতীয় দিনে আমরা যাব ছাঙ্গু লেক, বাবা মন্দির, এই সমস্ত জায়গায়। তাই আজকের সন্ধ্যাটা এখানে কাটিয়ে তারপর একটুখানি রেস্ট নেব বাড়িতে গিয়ে, কারণ সারাদিন অনেকটা ধকল গেছে। আর চারিদিকটা এত সুন্দর আলো দিয়ে সাজানো ছিল, আমার যে কি ভালো লাগছিল। আর আগের দিনের মতো এখানে এসে আবার চলে আসলাম আমরা ওই চায়ের দোকানটায়, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে, যারা দেখেছিলে তারা হয়তো মনে রাখবে। এই চায়ের দোকানে কিন্তু আবার চলে এসেছি চা খেতে। আমরা খাচ্ছি চা, আর বাচ্চারা খাচ্ছে একটা চকলেট বল, যেটাও কিন্তু খেতে ভীষণ ভালো ছিল, তাই জন্য আজকে ওরা বায়না করেছে যে এটা খাবে। যাই হোক, ওদেরকে চকলেট কিনে দিলাম, আর আমরা খেলাম চা। আর চা খেয়ে মোমো না খেলে তো দিনটা সম্পূর্ণ হয় না, কারণ প্রত্যেক দিন আমরা খেয়েছি মোমো। আর একটা নতুন জিনিস অর্ডার করেছিলাম, সেটা ছিল চিকেন টাইপো, যেটার মধ্যে ছিল মোমোর সমস্ত স্টাফিং, একটা ডিম সেদ্ধ, আরও অনেক কিছু। খেতে মোটামুটি ছিল, আমার খুব একটা ভালো লাগেনি, ওরাই খাচ্ছিল। তারপর খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম হোটেলে, একটুখানি রেস্ট নিয়ে তারপর ডিনার করে একদম ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিনের আমাদের ডেস্টিনেশন হচ্ছে বরফ। সেই ব্লগটা দেখার জন্য একটু অপেক্ষা করে যাও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।